22 অক্টোবর 1947 কাশ্মীরে সবেমাত্র বরফের চাদর পড়া শুরু হয়েছিল, কিন্তু কারোর কোনো ধারণাই ছিল না যে এই সুন্দর পরিবেশে এক ভয়ানক তুফান উঠবে। জম্মু কাশ্মীরের রাজা হরি সিং দেশভাগের পর নিজেকে স্বাধীন রাখার প্রস্তাব দেওয়ার পর থেকেই পাকিস্তানের কাঁটাতারের ওপারে শুরু হয় এক ভয়াবহ মহালীলার রচনা। এই ভয়াবহ মহালীলাকে চরম সীমায় তুলে ধরতে হাজার হাজার কাবায়েলি বিদ্রোহ ও কাবায়েলি সেজে পাকিস্তানি সৈনিক কাশ্মীরে ঢুকে শুরু করে এক ভয়াবহ মৃত্যুলীলার দৃশ্য। সেখানে গুলি করে হত্যা করে, গণধর্ষণ শুরু করে। মহামারীর মধ্যে ছড়িয়ে যাওয়ার ভয়ের কথা ভেবে 400-র বেশি মহিলা কুয়োতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। মুজাফফরাবাদে গ্রামের পর গ্রাম আগুনের ধ্বংসলীলায় ভাসিয়ে দেয়। যেখানে হিন্দু শিখ থাকে সেখানে গুলি করে হত্যা করে। হত্যার আগুনে পুরো ছাই হতে শুরু করে কাশ্মীর। এবার হরি সিং নিজেদের মানুষদের জ্বলতে, কাটতে এবং ধর্ষিত হতে দেখে ইন্ডিয়ার কাছে ভয় রাজা নিজেকে সমর্পণ করে দেয়। এবার ভারত কাশ্মীরকে নিজের বলে দাবি করে। নিজের মানুষ এবং দেশকে বাঁচাতে নিজেদের সৈন্যকে জম্মু কাশ্মীরে পাঠিয়ে দেয় ভারত। এই যুদ্ধ চলে প্রায় 1 বছর। ভারত এই যুদ্ধে সব জায়গা থেকে পাকিস্তানদেরকে দূর করে বিজয়ের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই এমন হয় যে ভারত শুধু কাশ্মীরের 2-3 ভাগ পেয়ে নিজেকে খুশি রাখে। চলো জেনে নিই ভারত পাকিস্তানের এই যুদ্ধ শুরু হয় কেন, কেন বিজয়ের এত কাছে গিয়েও সরে আসতে হয় ভারতকে। सबको मिल के भाई भाई की तरह रहना है। And now the time comes. आजाद है। 1947 ভারতের স্বাধীনতার পর ভারতকে 2 টুকরো করে ভাগ করা হয়, আর একটা টুকরো হয় পাকিস্তান। এই বিভাজন শুধু দেশ ভাগ নয়, লক্ষ লোকের ঘর, সম্পর্ক ও জীবনকেও ভাগ করে। এই সময়ে জম্মু কাশ্মীরের গল্প শুরু হয়। 1947 দেশভাগের পর 565টি প্রিন্সলি স্টেটকে ব্রিটিশরা 3টি আদেশ দেয়। প্রথম, তারা চাইলে ভারতের সাথে যুক্ত হতে পারে। দ্বিতীয়, তারা চাইলে পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে। তৃতীয়, তারা স্বাধীন থাকতে পারে। জম্মু কাশ্মীরের রাজা হরি সিং এখানে একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। সে ঠিক করে তারা স্বাধীন থাকবে। হরি সিং নিজে হিন্দু ছিলেন, কিন্তু তার অধিকাংশ প্রজারা ছিলেন মুসলিম। তার রাজ্যে প্রায় 77% মুসলিম ছিল। তিনি 12 আগস্ট 1947 একটা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টের প্রস্তাব রাখে ভারত ও পাকিস্তানের সাথে। পাকিস্তান শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের বন্ধু হওয়ার নাটক করেছিল, কারণ তাদের উদ্দেশ্য ছিল কাশ্মীর দখল করা। এই সময় মোহাম্মদ আলী জিন্না কাশ্মীরকে ফোর্স করে দখল করার সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে কাবায়েলি লড়াকুদের ট্রেনিং দিয়ে তাদের কাশ্মীর পাঠিয়ে হামলা করার। পাকিস্তান নিজে সৈন্য পাঠায়নি, যাতে কোনো দোষ তাদের ওপর না আসে। এই কাবায়েলি লড়াকুদের অস্ত্র, খাবার ও রুট নির্দেশনা দিয়ে কাশ্মীর আক্রমণ শুরু করে এবং শুরু করে অপারেশন গুলমার্গ। এরপর 22 অক্টোবর 1947 পাকিস্তান হাজার কাবালি লড়াকু দিয়ে কাশ্মীর হামলা করে দেয়। তারপর তারা শুরু করে রক্তপাতের বর্ষা, লুটপাট, গণধর্ষণ। হাজার হাজার নির্দোষ লোকের গলা কেটে তাদের মেরে দেওয়া হয়। গ্রামের পর গ্রামে লাগিয়ে দেয় আগুন। বরফের চাদরের পরিবর্তে দেখা যায় লাশের চাদর, যা লাল রক্তে ভরে গেছে। এরপর বারামুল্লায় যে হামলা চালানো হয় তা এক ভয়ানক দুঃস্বপ্নের থেকে কম নয়। ওখানে অবস্থিত গির্জা, হাসপাতাল প্রভৃতি জায়গায় মেয়েদের গণধর্ষণ শুরু করা হয়। সেন্ট জোসেফ হাসপাতালের ভেতর ঢুকে পাকিস্তানপন্থী বাহিনী নারী, শিশু ও সিস্টারদের ওপর নারকীয় নির্যাতন চালায়। হাসপাতালে নারীদের ওপর চলে গণধর্ষণ, হত্যা। শুধু তাই নয়, বীরপুর শহরে হিন্দু ও শিখ নারীদের ধরে বিক্রি করে দেওয়া হয় পাকিস্তানি যৌনপল্লীতে। আত্মসম্মান রক্ষায় প্রায় 400 নারী কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সমস্ত অ্যাডমিট হওয়া রোগীদের গুলি চালানো ও হাসপাতাল জ্বালিয়ে দেওয়ার মতো নৃশংস কাজ তারা শুরু করে। এরকম বিপজ্জনক সময়ে রাজা হরি সিং বুঝতে পারে তার রাজ্য এই ভয়াবহ রক্তলীলায় আরও ডুবে যাবে। তখন সে নিজের রাজ্য বাঁচানোর জন্য ভারতের কাছে আশ্রয় চায়। কিন্তু ভারত এই অবস্থায় ততক্ষণ কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আধিকারিকভাবে জম্মু কাশ্মীর ভারতের না হয়ে যায়। তাই 26 অক্টোবর 1947 মহারাজ হরি সিং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে একটা দলিল, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন সই করে, যার মাধ্যমে কাশ্মীর তখন ভারতের অংশ হয়ে যায়। এরপর ইন্ডিয়ান আর্মড ফোর্স রেডি হয়ে যায় এই আতঙ্ক থামানোর জন্য। ভোরের আলো ফুটতেই 1947 সালের 27 অক্টোবর শ্রীনগরের আকাশে হঠাৎ দেখা যায় একের পর এক বিমান। তাতে করে নামছে ভারতীয় সেনা।
ফার্স্ট শিখ রেজিমেন্ট, নেতৃত্বে একজন সাহসী সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান রঞ্জিত রায়। কাশ্মীর তখন দাও দাও করে জ্বলছে। পাকিস্তানের পক্ষ নিয়ে উপজাতীয় যোদ্ধারা এগিয়ে আসছে রাজধানী শ্রীনগরের দিকে। শ্রীনগর বিমানবন্দর ওই মুহূর্তে ছিল কাশ্মীরের প্রাণ। একে রক্ষা করতে না পারলে কাশ্মীর হাতছাড়া হবেই। রঞ্জিত রায় সাহসের সঙ্গে সৈন্যদের নিয়ে পৌঁছে যান পট্টান রোডে। শত্রুরা যেখানে হুমড়ে খেয়ে পড়েছে। গুলি চলে, মার্টার ফাটে, ভারতীয় সেনারা দুর্দান্ত প্রতিরোধ করে তোলে, কিন্তু যুদ্ধের মাঝেই একটা বুলেট এসে ঘাড়ে বিঁধে যায় কর্নেল রঞ্জিত রায়ের। তিনি শহীদ হন। এমন বীর যোদ্ধা যিনি স্বাধীন ভারতের প্রথম যুদ্ধ শহীদ। তার বীরত্বের জন্যই তিনি ভারতে প্রথম পান মহাবীর চক্র। আরও কয়েকদিন পর 3রা নভেম্বর 1947 বুদগাঁওয়ের কাছে যুদ্ধাবস্থা। মাত্র 50 জন ভারতীয় সেনা নেতৃত্বে মেজর সোমনাথ শর্মা, ওদিকে প্রায় 500 জন উপজাতি যোদ্ধা। সিগন্যাল আসে তারা আসছে। মাটির ওপর খোলা হাত বেঁধে এক হাতে ব্যান্ডেজ করা সোমনাথ শর্মা নেতৃত্ব দেন। গুলি চলে, মার্টার আঘাত হানে। একসময় তার ওপরেই পড়ে মার্টার সেল। তিনি শহীদ হন। মৃত্যুর ঠিক আগে তিনি বার্তা পাঠান, আমি এখানেই আছি যতক্ষণ না শেষ শত্রুটিকেও ধ্বংস করছি। তার এই আত্মবলিদানের জন্য ভারতীয় সেনা রক্ষা করে বুদগাঁও। আর সোমনাথ শর্মা হয়ে ওঠেন ভারতের প্রথম পরমবীর চক্র বিজয়ী। তারপর শুরু হয় কয়েকটি বড় অপারেশন, যা বদলে দেয় যুদ্ধের মোড়। অপারেশন গোলাপ, জুন 1948। রাজৌরি থেকে মন্দহার ভারতীয় বাহিনী দখল নেয় বহু অঞ্চল। পাকিস্তানি বাহিনী পিছু হাঁটে, তবে পাহাড়ি অঞ্চল হওয়ায় পুরো নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। অপারেশন ইরেজ, লেফটেন্যান্ট কর্নেল রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে অভিযান। গোরাইজ এবং ভিজি পাস, এই দুই গুরুত্বপূর্ণ পথ পুনর্দখল করা হয়। অপারেশন বাইসন, নভেম্বর 1948। এটা ছিল ভারতের গেম চেঞ্জার। হিমালয়ের কোলে জজিলা পাস। ভারতীয় বাহিনী এখানেই প্রথম ব্যবহার করে ট্যাঙ্ক। শত্রু ভেবেছিল পাহাড়ে ট্যাঙ্ক উঠতে পারে না, কিন্তু ভারতীয় বাহিনী সেই অসম্ভবকেও সম্ভব করে। মুক্ত করা হয় জজিলা, দ্রাস ও কার্গিল। এই যুদ্ধ যখন টানা 1 বছর চলতে থাকে, তখন শান্তির খোরাক পাতাল খুঁড়ে আনাও অসম্ভব হয়। তখন ওই সময়ের ভারতের ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন যুদ্ধের গম্ভীর ভাবকে বুঝে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে এই জটিল সমস্যাকে ইউনাইটেড নেশন বা ইউএনের কাছে নিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এই প্রস্তাবের বিরুদ্ধে যান। তিনি বলেন, কাশ্মীরের সমস্যা আমাদের ভারতের নিজেদের সমস্যা। এই সময় বিদেশি দেশের হস্তক্ষেপ ভারতের জন্য ক্ষতিপূর্ণ হবে। তাই তিনি জওহরলাল নেহরুকে ইউএন যাওয়ার জন্য অনেক বারণ করেন। কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1 জানুয়ারি 1948 এই সমস্যাটি ইউএনে নিয়ে যান। 1948 সালে ভারত এই যুদ্ধের বিষয়টি নিয়ে গেল ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন রেজুলেশন 47 পাস করেন। সেখানে 3টি শর্ত দেওয়া হয়েছিল। পাকিস্তানকে তার সেনা ও উপজাতীয় হামলাকারীদের কাশ্মীর থেকে সরাতে হবে। এরপর ভারত তার সেনা ধাপে ধাপে কমাবে। তারপর কাশ্মীর সাধারণ মানুষদের মধ্যে ভোট বা প্লেবিসাইট নেওয়া হবে, তারা ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে। ভারত রাজি হয়ে গেল, কিন্তু পাকিস্তান তার সৈন্য সরালো না। ফলে ভোটের প্রশ্নই উঠল না। শেষমেশ 1949 সালের 1 জানুয়ারি যুদ্ধ বন্ধ হলো একটি যুদ্ধবিরতির মাধ্যমে। কিন্তু তখন কাশ্মীর ভেঙে গেছে 2 ভাগে। ভারতের দখলে জম্মু, শ্রীনগর, লাদাখ। পাকিস্তানের দখলে আজাদ কাশ্মীর, গিলগিট বালতিস্তান। এটাই এখনকার পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর। 1963 সালে পাকিস্তান এই অঞ্চলকে আরও জটিল করে তোলে। সাক্সগাম ভ্যালি নামে একটি অংশ চীনকে দিয়ে দেয়। অনেকে বলেন, যদি জওহরলাল নেহরু ইউএন না যেতেন, হয়তো আজ পুরো কাশ্মীর ভারতের হাতে থাকত। ভারতীয় সেনা সাহসের সঙ্গে লড়েছে। একটা সময় মনে হচ্ছিল আর কিছুদিন পরেই পুরো কাশ্মীর মুক্ত হয়ে যাবে। আজ কাশ্মীরের প্রায় 65% ভারতের দখলে, আর 35% পাকিস্তানের হাতে রয়ে গেছে। এই ইতিহাস শুধু একটা মানচিত্রের গল্প নয়, এটা লাখো মানুষের স্বপ্নভঙ্গের গল্প, শহীদের রক্তের গল্প, আর অসমাপ্ত একটা যুদ্ধের গল্প।